সাভারে ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, ভাঙচুর, আগুন, আহত বেশ কয়েকজন, অতিরিক্ত পুলিশ মোতায়েন। ফার্মগেটে মেট্রোতে বিয়ারিং প্যাড প্রতিস্থাপন ও যাচাই চলমান। ব্যয় কমাতে গিয়ে এমআরটি 1 ও 5 প্রকল্পে স্থবিরতা, গতি বাড়াতে জাইকার চিঠি। কার্গো ভিলেজ পুড়ে যাওয়ায় শাহজালালে উন্মুক্ত স্থানে আমদানি পণ্যের স্তূপ, খালাসে বাড়তি সময়ের ভোগান্তি। দীর্ঘ 2 দশক পর বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক আজ, মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা। এবং কুমিল্লায় কিশোর গ্যাং দৌরাত্ম্য, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, শিক্ষা প্রতিষ্ঠানে আতঙ্ক, সমন্বিত পদক্ষেপের আহ্বান। স্বাগত এখন বাজারে, আপনাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ, ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটেছে। আহত হয়েছে অন্তত 6 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ব্যাচেলর প্যারাডাইজের সামনে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেল থেকে থুতু ফেললে তা ড্যাফোডিলের এক শিক্ষার্থীর শরীরে লাগে। এ নিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তর্কাতর্কি হয়। পরে রাত 9টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় 40 থেকে 50 জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইট পাটকেল নিয়ে ড্যাফোডিলের শিক্ষার্থীদের বাসায় হামলা ও ভাঙচুর করেন। পরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হাজারেরও বেশি শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হয়ে সিটি ইউনিভার্সিটির দিকে গেলে ব্যাপক সংঘর্ষ বাধে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়ে প্রাথমিকভাবে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন। পরে পুলিশ ও সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে উপস্থিত হলে রাত 2টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাতভর চলেছে ফার্মগেট স্টেশনের কাছে মেট্রো রেলের 433 নম্বর পিলারে বেয়ারিং প্যাড প্রতিস্থাপন ও মেরামতের কাজ। সরেজমিনে দেখা যায় রাত 12টার দিকে ডিএমটিসিএল এর কারিগরি টিম 3টি মেইন লিফট গাড়ি নিয়ে পিলারটির মেরামত কাজ করছে। এছাড়া একটি মেইন লিফট নিয়ে ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্ত পিলারের বেয়ারিংগুলো যাচাই করে। কর্তৃপক্ষ থেকে জানানো হয়, মেরামত কাজ শেষ হতে আরও সময় লাগতে পারে। রাখা হয়েছে বিকল্প পরিকল্পনা। সেক্ষেত্রে উত্তরা থেকে আগারগাঁও ও মতিঝিল থেকে কারওয়ান বাজার চলতে পারে মেট্রো রেল। রোববার দুপুর 12:30টার দিকে ফার্মগেটে 433 নম্বর পিলার থেকে একটি রাবারের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত হয়। আহত হয় আরও 2 জন। প্রকল্পে ব্যয় কমানো, কাজের মান বৃদ্ধি ও ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিযোগিতামূলক অংশগ্রহণ বাড়াতে গিয়ে থমকে আছে এমআরটি লাইন 1 ও 5-এর কাজ। কাজে গতি বাড়াতে চিঠি দিয়েছে জাইকা। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেছেন, জাইকার চিঠি ভবিষ্যতে অর্থ ছাড়ে কোনো প্রভাব পড়বে না। তবে অর্থনীতি বিশেষজ্ঞদের প্রশ্ন, সময় নিলেও বর্তমান প্রকল্পের নির্মাণ ত্রুটি ভবিষ্যৎ প্রকল্পগুলোতে দূর হবে তো? বিস্তারিত গালিব ইবনে রিয়াজের প্রতিবেদনে। মৃত্যু নাকি বলে কয়ে আসে না। প্রতিদিনের মতো শরীয়তপুরের আবুল কালামও বের হয়েছিলেন জীবিকার প্রয়োজনে। হয়তো মন মগজে একটাই ভাবনা ছিল 3 আর 4 বছরের বাচ্চার ভবিষ্যৎ। কিন্তু কে জানতো এমন মৃত্যু থমকে দিল সব ভাবনাকে। আর এই শহরে তো মানব মূল্য কখনো আফসোসে, আবার কখনো টাকার অঙ্কেই আটকে যায়। অনাকাঙ্ক্ষিত এই মৃত্যু থমকে দিয়েছে এক পরিবারের জীবনের গতি। কেন, কিভাবে, কে দায়ী, হয়তো জানা যাবে, হয়তো বা না। আবার উল্টোপিঠে এই মেট্রো গতি ফিরিয়েছে ঢাকার জনজীবনকে। ঝিমিয়ে পড়া কর্মঘণ্টাকে গতি ফেরাতে ঢাকার ভেতরে এমন আরও 5টি মেট্রো রেল তৈরির পরিকল্পনা আছে। এর মধ্যে এমআরটি লাইন 1 আর 5-এর কাজ শুরু হলেও থমকে গেছে গতি। সম্প্রতি সেই গতি ফেরাতে সড়ক পরিবহন মন্ত্রণালয় ও ডিএমটিসিএলকে চিঠি দিয়েছে প্রকল্প দুটির ঋণদাতা সংস্থা জাইকা। 2030 সালে প্রকল্প দুটির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও প্রয়োজন দেখা দিয়েছে ডিপিপি সংশোধনের। তখন মেয়াদ বাড়বে দ্বিগুণ। কিন্তু প্রশ্ন হলো, জাইকার অর্থ ব্যবহারে এমন স্থবিরতা চলমান থাকলে ঋণের অর্থ ছাড়ে কি বাধা আসতে পারে? যেহেতু আগের অভিযোগগুলো জাপানি অর্থায়ন থাকা সত্ত্বেও হয়েছে, তাদের তদারকি থাকা সত্ত্বেও হয়েছে,
সেক্ষেত্রে শুধু তারা যদি বলে যে সব কিছু ঠিক আছে, সেটার উপর তো নির্ভর করা সরকারের পক্ষে উচিত হবে না। আমাদের যে প্রশাসনিক প্রক্রিয়াগুলি আছে, যে কোনো সিদ্ধান্ত যদি পুনর্বিবেচনায় চলে যায়, একটা দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যায়। ক্রেডিটারের কাছ থেকে তাগিদটা আসাটা খুবই স্বাভাবিক, কিন্তু তাগিদ আসা মানে এই না যে তারা না বুঝতেছেন না সিচুয়েশনটা, তাদেরও তো একটা ইন্টারেস্ট আছে। তবে কস্ট অপটিমাইজেশনের যে উদ্দেশ্যে বাড়তি সময় ব্যয় হচ্ছে তা কি সত্যি কাজে আসবে? সব মিলিয়ে প্রায় 1 লাখ টাকার দুটি প্রকল্পের ব্যয় ছুঁই করছে 2 লাখের ঘরকে। যেখানে বর্তমান মেট্রো রেলের নকশা ও নির্মাণের মান নিয়ে প্রশ্ন উঠেছে, সেখানে প্রায় দ্বিগুণ ব্যয়ের এই প্রকল্পে মান ঠিক থাকবে তো? ফলাফলটা যদি প্রকল্পের উপকারে আসে, তাইলে বার্তাটা পজিটিভই হবে, যে পরিবর্তন ঘটেছে এবং তার ফলে একটা কিছু সময় বেশি লাগলেও পরের দিকে এটা প্রকল্পের গুণগত মানটাও বাড়িয়েছে, এফিসিয়েন্সিটাও বাড়িয়েছে। আর যদি এটা ওই আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতার কারণে হয়, তাহলে তো এই যে লাউ সেই কদুতে পরিণত হলে বরং ওই ক্ষতিটা আরও বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। ডিএমটিসিএল এর এমডি বলছেন, কম খরচে যেন দেশের মানুষ মেট্রো ব্যবহার করতে পারে, তার জন্য দেশীয় প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি সম্পৃক্ত করার পরিকল্পনা হচ্ছে। আমাদের দায়িত্ব হলো এটা যাচাই বাছাই করা, আমরা দেশের নাগরিকরা কত কম পয়সায় মেট্রো দিতে পারলে এটা তো আমাদের কাজ, আমরা ওইটাই করতেছি। যাইকে চিঠি দিচ্ছে, ভেরি গুড, এটা ভালো কাজ করছে, আর আমরা চিঠির রেসপন্স করব, প্রয়োজনে নেগোশিয়েট করব। নেগোশিয়েশনের পথ তো ওপেনই, আমরা তো নেগোশিয়েট করতে হবে। এটা সময়ের ব্যাপারে বলেন, তারপরে কম্পিটিটিভ এনভায়রনমেন্ট তৈরি করার জন্য বলেন। আর খরচ কাটছাটের টেবিলে আটকে থাকা মেট্রোর গতি ফেরানোর আগে প্রয়োজন প্যাকেজগুলোর দরপত্রে ভিন্ন ভিন্ন দেশের ঠিকাদারদের অংশগ্রহণ। আমরা চাই যে সবার ইনক্লুসিভিটি, যাতে সবাই এখানে পার্টিসিপেট করতে পারে। ওইটাই আমি বারবার বলতেছি যে উই নিড এ কম্পিটিটিভ এনভায়রনমেন্ট দ্যাট সো ক্যান এভরিবডি ক্যান পার্টিসিপেট। সবাই পার্টিসিপেট যখন করবে, দাম অটোমেটিক্যালি হয়ে যাবে। আমরা তো এখন দাম কম্পেয়ার করার কোনো সুযোগ পাচ্ছি না। হাজার হাজার কোটি টাকার প্রকল্পে সময়ের সাথে অঙ্ক দাঁড়ায় লাখো কোটি টাকায়। নির্মাণ সামগ্রীর দাম বাড়ে প্রকল্পের ব্যয়। তবে জীবনের মূল্য কমে যায় প্রকল্পে দুর্নীতি আর ভুলভাল পরিকল্পনায়। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। গেল 18 অক্টোবর শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের একদিন পরই ফের শুরু হয় আমদানি পণ্য খালাস কার্যক্রম। তবে কার্গো ভিলেজটি পুড়ে যাওয়ার পর নতুন করে কোনো স্টোরেজ ব্যবস্থা না করায় পণ্য রাখতে হচ্ছে খোলা আকাশের নিচে। আবার পণ্য খালাসেও সময় লাগছে আগের থেকে অনেক বেশি। আরও জানাচ্ছেন তানজিলা খান মিম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের 10 দিন পার হতে চললেও এখনও পুরোদমে গতি ফেরেনি পণ্য খালাস কার্যক্রমে। অগ্নিকাণ্ডের একদিন পরই 19 অক্টোবর থেকে বিশেষ ব্যবস্থায় বিমানবন্দরের 9 নম্বর গেটে পণ্য খালাস চালু হলেও কাটছে না পণ্য জট। এখনো পর্যন্ত কোনো বিকল্প স্টোরেজ ব্যবস্থা না থাকায় আবহাওয়া পরিবর্তনে তৈরি হতে পারে জটিলতা বলে মনে করছেন অনেকেই। গত 20 অক্টোবর পণ্য খালাস হয় মাত্র 11টি এবং সবশেষ খবর পাওয়া পর্যন্ত 25 অক্টোবর খালাস হয় 166টি। সিএনএফ এজেন্টদের দাবি, পণ্য সরবরাহে দেখা দিয়েছে নানা জটিলতা। ভোগান্তি লাঘবে আরও একটি গেট খুলে দেওয়ার দাবি জানিয়েছেন আমদানিকারকেরা। বিশেষ করে 8 ও 9 নম্বর গেট দিয়ে গাড়ি ও মানুষ প্রবেশ করায় এই গেট দিয়ে পণ্য পরিবহনের সুযোগ রয়েছে বলে মনে করেন তারা। একটা মাল আগে ডেলিভারি দিতে সব কাজ শেষ করে আমরা 5 থেকে 10 মিনিট কিংবা আধা ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে ফেলতে পারতাম। এখন সেই ক্ষেত্রে আমাদের একটা মাল ডেলিভারি দিতে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সময় লাগতেছে। পণ্য আনতে সমস্যা হচ্ছে। যেমন আমার এই পেপারটা প্রসেস করছি, এখন তো আমার মাল দরকার, মাল গেটে আনলে এটা খালাস করতে পারবো। আমার হেল্পারে বলতেছে যে আজকে গাড়ি নাই, মাল দেওয়া যাবে না। একটা গেট ডেলিভারি হওয়াতে আমরা ঠিকমতো পণ্য পাচ্ছি না। আর যদি আমরা সব কিছু দেখা যায় যে একদম কমপক্ষে 6 ঘন্টা সময় লাগতেছে মালগুলো আসতে। তো যে পর্যন্ত আমাদের ওই নতুন ওই সেটটা ইনভেস্টিগেশন করে আমাদের না দিবে, সে পর্যন্ত আমরা কোনো কিছু করতে পারতেছি না। পণ্য যে জায়গায় আছে ওই জায়গা থেকে পণ্য 9 নম্বর গেট দিয়ে এনে ডেলিভারি দেওয়াটা, এটা সম্পূর্ণরূপে অবশ্যই আমি বলবো আমার পক্ষ থেকে এটার জটিলতা অবশ্যই আছে। গত 22 অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে সমস্ত অংশীদার এয়ারলাইনকে অনুরোধ করা হয় একটি ইউএলডিতে একাধিক মাস্টার এয়ারওয়ে বিলের অধীনে পণ্য লোড না করতে।
বর্তমান সাময়িক পরিস্থিতিতে প্রতি ইউএলডিতে একক কনসাইনমেন্ট লোড করলে পণ্য বাছাই, স্ক্যানিং ও ডেলিভারি প্রক্রিয়া অনেক বেশি কার্যকর হবে। তবে ব্যবসায়ীরা আবার এক্ষেত্রে বলছেন ভিন্ন কথা। একটা ইউএলডিতে একটা মাস্টার এগেনস্টে যদি একটা হাউজের বিল থাকে সেইটা মাত্র ক্লিয়ার হবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই শিপমেন্টগুলা যেগুলো হচ্ছে এয়ারফ্রেট ইউনিটের, সেই শিপমেন্টগুলো রিলিজ হচ্ছে। কুরিয়ারের অ্যারাউন্ড 200 থেকে 250 টন শিপমেন্ট এখনও ওপেন এয়ারে স্পেস পড়ে আছে, যে টোটালি বাংলাদেশের সব ফ্যাক্টরি এফেক্টেড। আগে যেখানে প্রতিদিন গড়ে 4 থেকে 5 হাজার পণ্য খালাস হতো কুরিয়ার সহ মোট 4টি গেট দিয়ে, এখন সেখানে পণ্য খালাস হচ্ছে দৈনিক গড়ে 400 থেকে 500টির মতো। সিএনডিএফ এজেন্টরা বলছে পণ্য খালাস কার্যক্রমে এই ধীরগতির কারণ মাত্র একটি গেট ব্যবহার করা, এবং আগে যেখানে একটি পণ্য খালাস হতে সময় লাগতো বড় জোর 1 ঘন্টা, এখন সেখানে 6 ঘন্টারও বেশি সময় লেগে যাচ্ছে। অভিযোগ উঠছে কুরিয়ারের কোনো পণ্যই খালাস হচ্ছে না। আবার শঙ্কা দেখা দিচ্ছে ভেতরে যে পণ্য খোলা আকাশের নিচে রাখা হচ্ছে সেই পণ্যের গুণগত মানও নষ্ট হয়ে যেতে পারে। মোটামুটিভাবে আমরা স্বাভাবিক রাখার জন্য পণ্য খালাসের ধীরগতির কথা স্বীকার করে ঢাকা কাস্টমস হাউসের জয়েন্ট কমিশনার বলেন, নিরাপত্তাজনিত কারণেই অন্য গেট দিয়ে খালাস চালু করা সম্ভব হচ্ছে না। 4 জায়গাতে আমাদের আলাদাভাবে সেট আপ ছিল, এখন সেই সবগুলো আসলে এখন একটা গেট দিয়ে যাচ্ছে। এর ফলে একটা বটলনেক তৈরি হচ্ছে সত্যি কথা, এবং আমরা প্রাণপণ চেষ্টা করছি এটাকে কীভাবে কাভার করা যায়। যেমন এখন আমরা কাস্টমসের পক্ষ থেকে যেটা আমরা 24/7 কাজ শুরু হয়েছে, এটা আগেও ছিল কিন্তু সীমিত মাত্রায় ছিল, এখন সেটা একেবারে দেখা যাচ্ছে রাতে সবসময় আমাদের আপনার হ্যারাসমেন্ট হচ্ছে। বিমান, সিভিল এভিয়েশন এবং নিরাপত্তা সংস্থাগুলোর সাথে আমাদের কথাবার্তা হচ্ছে যে আর কোনো গেট খুলে দেওয়া যায় কিনা। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানতে বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেন। তানজিলা খান মিম, এখন, ঢাকা। সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও আগুনের ঘটনার পর সকালের পরিস্থিতি জানাতে সিটি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। হুমায়ুন, সংঘর্ষ পরবর্তীতে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। সাহাব, আসলে গতকাল মধ্যরাতে কিন্তু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিটি ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে। তারপর কিন্তু যে খাগান গোটা এলাকা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছিল। আমরা দেখেছি যে এখনো আমরা সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে রয়েছি। যদি একটু ধ্বংসস্তূপের নমুনা দেখাতে চাই, বিভিন্ন আসবাবপত্র সিটি ইউনিভার্সিটি থেকে বের করে কিন্তু ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু এখানে ভাঙচুর চালায় এবং পুড়িয়ে দেয়। তার নমুনা কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করছি, এবং যে ব্যবহৃত যেসব আসবাবপত্র রয়েছে, একটা ওভেন রয়েছে, কম্পিউটারও কিন্তু এখান থেকে লুটপাট করা হয়েছে। এবং সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে যে বিভৎস চিত্র আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যে পুড়িয়ে ফেলা হয়েছে কিন্তু কম্পিউটার সহ বিভিন্ন আসবাবপত্র, এবং 3টি বাস একটু যদি দেখাতে চাই, 5টি বাস কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছে, এবং একটি মাইক্রো বাস এবং আরো মোটরসাইকেল সহ প্রায় 10টি যানবাহন কিন্তু ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আসলে পুড়িয়ে ফেলে। এবং মোটামুটি এই বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস সেটিকে কিন্তু একেবারে ব্যবহারের অনুপযোগী করে ফেলা হয়েছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং ধ্বংসস্তূপগুলো যদি একটু দেখাতে চাই, এখনো যে বিভৎস হামলার সাক্ষী কিন্তু হয়ে রয়েছে সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাস। আসলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মানে শিক্ষার্থীদের সাথে কথা বলে যতটুকু জানা গেছে, তারা গতকাল সন্ধ্যায় আসলে ব্যাচেলার প্যারাডাইস হোস্টেলের সামনে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মূলত মোটরসাইকেলে যাওয়ার পথে ড্যাফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর গায়ে থুতু ফেলাকে কেন্দ্র করে মূল ঘটনার সূত্রপাত হয়। তারপর কিন্তু কথা কাটাকাটি হয়। সেই কথা কাটাকাটির জেরে কিন্তু আমরা দেখেছি যে বিশাল যে গন্ডগোল কিন্তু একটু চরম পর্যায়ে পৌঁছে যায় সিটি ইউনিভার্সিটি। আমরা যদি একটু দেখাই, এখানে একটি প্রাইভেট কারকে কিন্তু এখানে ভেঙে ফেলা হয়েছে, একাধিক যানবাহন কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এবং সামাজিক ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে যে হামলা এবং সংঘর্ষের ঘটনা, সেই ঘটনার কারণে কিন্তু আমরা দেখেছি যে খাগান যে সড়কটি রয়েছে, এটি জনগুরুত্বপূর্ণ সড়ক, গার্মেন্টস অধ্যুষিত এলাকা হওয়ার কারণে কিন্তু সকাল থেকে বিশাল
যানজটের সৃষ্টি হয়েছে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে। 5 মিনিটের পথ অতিক্রম করতে সময় লেগেছে 1 ঘন্টা কিংবা 2 ঘন্টারও বেশি, কারণ রাস্তায় ব্যারিকেড থাকার কারণে কিন্তু মূল যে সড়ক সেটি বন্ধ রয়েছে, সেটি বন্ধ থাকার কারণে কিন্তু যান চলাচল ব্যাহত হয়েছে। এবং এই সংঘর্ষের কারণে একটু জানিয়ে রাখছি, স্থানীয়ভাবে কিন্তু একটি আতঙ্কের সৃষ্টি হয়েছে। এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী যারা, তারা সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অভিযোগ করছেন তারা হামলার সময় ককটেলও কিন্তু বিস্ফোরণ করেছিলেন। এবং মধ্যরাত থেকে চলা এই হামলা কিন্তু ভোররাত পর্যন্ত চলে এবং পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে কিন্তু সেটি ভোর 4টার দিকে শিথিল হয়। এই মুহূর্তে আসলে ক্যাম্পাস এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্বাভাবিক থাকলেও এখানে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটি উত্তেজনা, একটা চাপা খুব বিরাজ করছে। এবং এই পুরা ক্যাম্পাসের মধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থী যারা রয়েছে, আহত শিক্ষার্থী রয়েছে, যদি একটু দেখাতে চাই, বেশ কয়েকজন আহত শিক্ষার্থী কিন্তু এখানে অপেক্ষামান রয়েছে এবং তারা এখানে হসপিটাল থেকে ট্রিটমেন্ট নিয়ে এসেছেন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেই কিন্তু দেখেছি যে এখানে বেশ কিছু শিক্ষার্থী, শতাধিক শিক্ষার্থী এখনো সিটি ইউনিভার্সিটির হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, এমন তথ্যই কিন্তু শিক্ষার্থীরা বলছেন। যে আহত শিক্ষার্থীরা কিন্তু এখানে সারিবদ্ধভাবে বসে আছে এবং যে একজন আহত পায়ে আঘাত পেয়েছেন, তিনি দুজনই শিক্ষার্থী, আমরা যদি একটু দেখাই, পায়ে আঘাত পেয়েছেন এবং দুজনই পায়ে আঘাত পেয়েছেন মারাত্মকভাবে আমরা দেখতে পাচ্ছি। এবং একাধিক শিক্ষার্থীও কিন্তু ওদিকে, এবং শিক্ষার্থীদের অভিযোগ তারা আসলে প্রশাসনিক কোনো সহযোগিতা পাননি, এমন অভিযোগ কিন্তু সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা করছেন এবং এই ধরনের হামলার কিন্তু নিন্দা জানিয়েছেন। আমরা সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে যে হামলা চালানো হয়েছে সেটি অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত, এবং এই ধরনের ঘটনা আসলে ভবিষ্যতে শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের মধ্যে যে মেলবন্ধন বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে যে ঘটনাটি ঘটেছে, এটি আসলে ভবিষ্যতে এর জন্য আসলে একটি অশুভ সংকেত। তারা বলছেন শিক্ষার্থীদের কাছ থেকে আসলে এই ধরনের ঘটনা কাঙ্ক্ষিত নয়, তারা এই ঘটনার বিচার দাবি আর না ঘটে তারা আসলে সেদিকে লক্ষ্য রাখার জন্য প্রাইভেট ইউনিভার্সিটির অথরিটি যারা রয়েছে তাদের প্রতি কিন্তু দাবি জানাচ্ছেন। বিশেষ করে আজকের এই হামলার কারণে যেমনটি বলছিলাম যে হামলার কারণে আমরা একটু ভেতরে যদি দৃশ্য দেখাতে চাই কিভাবে জ্বালাও পোড়াও করা হয়েছে, আমরা একটু ক্যাম্পাসের ভিতরে ঢুকতে চাচ্ছি। একটু ক্যাম্পাসের ভিতরে যদি একটু দেখাই যে আসলে কি পরিমাণে বিভৎস হামলা হয়েছে, সেই হামলার চিত্র একটু দেখাতে চাচ্ছি আপনাদের। তো এই হামলার কারণে মূলত যেটি হয়েছে যানজট, একটু দেখাচ্ছি। এই যে দেখেন, আমরা মূল যে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করলাম, এখানে আসলে যে ভাঙচুরের দৃশ্য কিন্তু এখনো বর্তমান রয়েছে। টেবিল ভাঙচুর করা হয়েছে, বিভিন্ন এই যে ল্যাপটপ আমরা দেখাচ্ছি, এই যে এটি একটি কম্পিউটারের পিসি মনিটর দেখাচ্ছি, এটি ভাঙচুর করা হয়েছে এবং একাধিক ল্যাপটপ কিন্তু লুট করা হয়েছে এখান থেকে। এই ধরনের অভিযোগ কিন্তু সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ করছেন এবং যে ধ্বংসস্তূপ রয়েছে সেটি কিন্তু সাক্ষী হয়ে রয়েছে এখনো। পুরো এখানের যে তাণ্ডব লীলা চালানো হয়েছে মধ্যরাত থেকে ভোর 4টা পর্যন্ত, তার সাক্ষী কিন্তু সিটি ইউনিভার্সিটির এই অফিস। আমরা একটু অফিস কক্ষটা একটু দেখাতে চাই, পুরো ভাঙচুরের চিত্র এবং অফিস ভিতরে নিতে চাই আপনাদের দর্শকের সাথেই থাকুন। আমরা দেখাচ্ছি আসলে মধ্যরাত থেকে সিটি ইউনিভার্সিটির ধরনের তাণ্ডব লীলা চালানো হয়েছিল। যে আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপের যে অবশিষ্ট স্থিতি সেটি কিন্তু এখানে পড়ে রয়েছে এবং এই বলতে টাকা রাখার কথা বলা হচ্ছে। তারা বলছে এখান থেকে শিক্ষার্থী এবং সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এখানে রয়েছেন, তারা অভিযোগ করছেন এখান থেকে টাকা পয়সা নিয়ে যাওয়া হয়েছে। ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ পরবর্তী ক্যাম্পাস পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন হুমায়ুন কবির। 2 দশক পর আজ ঢাকায় হতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের 9ম বৈঠক। দীর্ঘ বিরতির পর এই বৈঠকে মৌলিক অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করবে 2 দেশ। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা আর পাকিস্তানের পক্ষে দেশটির পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী। বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের উঠতি মধ্যবিত্ত ভোক্তা শ্রেণীর চাহিদা পূরণে দেশটির বাজার ধরতে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা রয়েছে 2 দেশের মধ্যে। আজহার লিমনের প্রতিবেদন।
গণঅভ্যুত্থান পরবর্তী অনেক পরিবর্তনের মধ্যে কূটনৈতিক নীতিতেও পরিবর্তন দেখছে বাংলাদেশ। 2012 সাল থেকে 2022 সাল পর্যন্ত 10 বছরে যেখানে বাংলাদেশ সফর করেছেন কেবল পাকিস্তানের একজন প্রতিমন্ত্রী, সেখানে গেল 14 মাসে ঢাকা এসেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার অন্তত 4 জন সদস্য। দুই দেশের মধ্যে যে যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক বসতে যাচ্ছে সেটিরও আয়োজন হচ্ছে প্রায় 2 দশক পর। এজন্য পাকিস্তান থেকে বাংলাদেশ এসে পৌঁছেছেন দেশটির পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী আলী পারভেজ মালিক। সবকিছু ঠিক থাকলে বৈঠকে পুনরুজ্জীবিত হতে পারে দুই দেশের অর্থ বাণিজ্যিক সম্পর্ক। দশকের পর দশক ধরে দুই দেশের মধ্যে যে কূটনৈতিক শীতলতা চলছিল, এই বৈঠকের মধ্য দিয়ে তা কতটুকু উষ্ণ হতে পারে? একটা দেশের পররাষ্ট্রনীতি থাকবে ফিক্সড, অর্থাৎ পররাষ্ট্রনীতি হলো দেশের স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ, রাজনৈতিক স্বার্থ এবং সাংস্কৃতিক স্বার্থ। সর্বোপরি ভবিষ্যতের জন্য আমাদের দেশের জন্য কি কি লক্ষ্য অর্জন করা আমাদের দেশের উন্নতির জন্য দরকার। তো এগুলো তো কোনো বিশ্বাস বা রাজনৈতিক আদর্শ বা রাজনৈতিক দলের সাথে নির্ভর করে না, এটা সব অবস্থায় একই থাকবে। বাংলাদেশের সঙ্গে জেএসসি অনুষ্ঠিত হওয়া দেশগুলোর তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। সবশেষ 2024-25 অর্থ বছরে যেখানে পাকিস্তান থেকে বাংলাদেশের 78 কোটি 70 লাখ ডলারের আমদানির বিপরীতে রপ্তানি মাত্র 8 কোটি ডলার, সেখানে এবারের জেএসসিকে আদৌ এই বাণিজ্য ঘাটতির পরিবর্তন আনতে পারবে? অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন দুই দেশের মধ্যে এবারের বৈঠকে হতে পারে মুক্ত বাণিজ্য চুক্তি, পাট, চা রপ্তানির মতো এখানে গুরুত্ব পেতে পারে জ্বালানি সহায়তার মতো বিষয়ও। পাকিস্তান একটা পারমাণবিক শক্তি, অর্থনৈতিক শক্তি এবং জনশক্তি, এবং পাকিস্তান বিশ্ব রাজনীতিতে অস্বাভাবিক একটা মর্যাদা এবং সম্মান নিয়ে অবস্থান করে। কাজে এই সম্মানজনক বৃহৎ একটা রাষ্ট্র, পারমাণবিক রাষ্ট্রের সাথে বাংলাদেশের সাথে সম্পর্ক মানে হলো দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, মিডল এশিয়া, মধ্য এশিয়া এবং ইউরোপের সাথে বাংলাদেশের একটা যোগাযোগের। বাংলাদেশের যে সমস্ত পণ্য রয়েছে সেটার জন্য পাকিস্তানে একটা উঠতি মধ্যবিত্ত শ্রেণী রয়েছে এবং যে নিম্ন আয় শ্রেণী, তাদের জন্য বাংলাদেশের যে সস্তা পণ্য সেটা একটা বড় বাজার হতে পারে। তো একই সঙ্গে এই দুটো দেশের মধ্যে একটা মুক্ত বাণিজ্য চুক্তিও সম্পাদন করা যায় এবং এতে করে এই দুটো দেশের মধ্যে যে ইনফর্মাল ট্রেড রয়েছে তো সেটি হয়তো কমে যাবে। যেমন পাকিস্তান থেকে অনেক পোশাক বাংলাদেশে আসে যেটা চোরাই পথে, এবং এখানে বাংলাদেশের সরকার সেখানে যে রাজস্ব রয়েছে তো সেখান থেকে বঞ্চিত হয়। কিন্তু এত কিছুর পরও দুই দেশের ঐতিহাসিক দ্বন্দ্ব সংকটের সুরাহা হবে কি? বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে সমস্ত বিতর্কিত বিষয় রয়েছে, যে অমীমাংসিত বিষয় রয়েছে, তো সেগুলো সমাধানের জন্য কিন্তু একটা বড় উপায় হতে পারে এই বাণিজ্যিক সম্পর্ক জোরদারকরণ। আগামী দিনে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক যে একটা ভিন্ন মাত্রা পাচ্ছে তার ইঙ্গিত হতে পারে বাণিজ্য উপদেষ্টার পাকিস্তান সফর। জেএসসির পরদিন ইসলামাবাদ সফরে যাবেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী শেখ বশিরউদ্দিন। আজহার লিমন, এখন ঢাকা। কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্মে অতিষ্ঠ নগরবাসী। নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরাই জড়িয়ে পড়ছে নানা গ্রুপে। নিজেদের শক্তিমত্তা প্রদর্শনে প্রায় প্রকাশ্যে অস্ত্রের মহড়ায় কেঁপে উঠছে নগরী। আতঙ্ক ছড়াচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্র সহ সর্বত্র। অভিযানেও দমানো যাচ্ছে না গ্যাং কালচার। প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান বিশ্লেষকদের। খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন। কুমিল্লায় কিশোর গ্যাং সদস্যদের দিনে দুপুরে অস্ত্র নিয়ে মহড়া, চারপাশে আতঙ্কিত মানুষজন। সম্প্রতি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সামনে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপের মহড়ায় আতঙ্ক ছড়ায় নগরীতে। পরে আটক হয় গ্যাংয়ের প্রায় 20 সদস্য। শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের শহরে আধিপত্য বিস্তার, লুটপাট, চাঁদাবাজি এবং প্রতিপক্ষকে দেখাতে প্রায়ই ফিল্মি স্টাইলে চলে কিশোর গ্যাংয়ের মহড়া। এদের দ্বারা বাড়ছে খুনের ঘটনাও। গ্যাং সদস্যদের মধ্যে ছিন্নমূল কিশোর ছাড়াও যুক্ত হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের সন্তানরাও। অপরাধ প্রবণতায় যোগ হচ্ছে সহজলভ্য মাদক, প্রযুক্তির অপব্যবহার এবং নিয়ন্ত্রণহীন সামাজিক পরিবেশ। অন্যায় করলে যে রেহাই পাওয়া যায়, কোনো বিচার হয় না, যে একটা আমিত্ববোধ, এটা প্রদর্শনের একটা ক্ষেত্র হচ্ছে এই কিশোর গ্যাং। তারা যা ইচ্ছা তা করে, এটার কোনো বিচার হয় না দেশে। প্রশাসনের ভূমিকা আরও কঠোর হতে হবে।
আরও কঠোর যদি না হয় এই কিশোর গ্যাংয়ের অত্যাচার আমরা বন্ধ করতে পারবো না। তবে অপরাধ প্রবণতা বৃদ্ধি ও কিশোর গ্যাংয়ের পেছনের কারণ হিসেবে পরিবার ও সমাজ ব্যবস্থাকে দায়ী করছেন সচেতন নাগরিকরা। বলছেন, সাহিত্য সাংস্কৃতিক চর্চা ও খেলার মাঠ কমে যাওয়ায় কিশোর মনে নতুন কিছু দোলা দিচ্ছে, যা রাজনৈতিক প্রভাবশালীদের পেশি শক্তি হিসেবে ব্যবহার হচ্ছে। যারা কিশোর গ্যাংয়ের যে সদস্য তারা কারা আপনি খতিয়ে দেখুন, আরও গভীরে চলে যান, আরও ডিপে চলে যান, আপনি দেখুন তাদের কোনো না কোনো পলিটিক্যাল মাস্টার কিন্তু আছে, কোনো না কোনো পলিটিক্যাল প্যাট্রন কিন্তু আছে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা যদি থাকে তাহলে তো আপনার এই কিশোর গ্যাং বিকশিত হবেই। কিশোর গ্যাংয়ের যে ইস্যুটি সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য একটি কালেকটিভ মেকানিজম প্রয়োজন। আর কালেকটিভ মেকানিজম যদি আমি বিনির্মাণ করতে চাই তাহলে সমস্ত শ্রেণী পেশার এবং সমস্ত রাজনৈতিক শক্তি তাদেরকে একটা আইডেন্টিক্যাল ফিলোসফিক্যাল প্ল্যাটফর্মে চলে আসতে হবে। তো আমাদের রাজনৈতিক চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন আনতে পারিনি। আমরা রাজনীতিবিদরা এখনও মনে করতেছি আমাদের রাজনীতি পেশি শক্তির উপর নির্ভরশীল। যার পেশি শক্তি যত বেশি সে রাজনীতিতে তত বেশি শক্তিশালী। এই কারণে মূলত রাজনীতিবিদরা তাদের শক্তির জানান দিতে রাজপথে যে কিশোর গ্যাং আছে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এবং তাদের অভিভাবকের ভূমিকা পালন করছে। রাজনীতিবিদরা যদি প্রশাসনের সাথে ঐক্যমতে না আসে, যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত আমাদের পক্ষে কিশোর গ্যাংকে নির্মূল করা সম্ভব হবে না। কিশোর গ্যাংয়ের মাথাচাড়া নিয়ে বিচলিত আইন শৃঙ্খলা বাহিনীও। নিয়মিত টহল ও গ্রেপ্তারের পাশাপাশি অভিভাবকদের সচেতনতা জরুরি বলছেন কর্মকর্তারা। আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি শুধুমাত্র কিশোর অপরাধী না, তাদের পিছনে কারা আছে, পেট্রোনাইজার কারা, তাদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। পাশাপাশি কিন্তু এখানে দেখবেন যে গার্ডিয়ানদের একটা বিশাল ভূমিকা রয়েছে। তার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, কী করতেছে, এই বিষয়ে কিন্তু গার্ডিয়ানদের একটা বিশাল ভূমিকা রয়েছে। তো আমরা চেষ্টা করতেছি গার্ডিয়ানদেরকে সচেতন করার জন্য। বাইকের একটা গ্যাং রয়েছে যারা প্রায় একটি মহড়া দিয়ে থাকে। এরকম একটি বাইকের গ্যাংকে আমি ওই গোমতীর তীরে ধরতে সক্ষম হয়েছিলাম এবং তাদেরকে পরবর্তীতে তাদের প্যারেন্টস এবং কলেজের কর্তৃপক্ষের সাথে কথা বলে মুচলেকা নিয়ে তারপর তাদেরকে ছাড়া হয়েছে। এই কিশোর গ্যাংয়ের বিপক্ষে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমরা আশা করি খুব দ্রুত আরও কিছু আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। সামাজিক মাধ্যমে হিরোইজম দেখানোর মানসিকতা ও পারিবারিক নজরদারির অভাবে বাড়ছে কিশোর অপরাধ। গ্যাং কালচার নিয়ন্ত্রণ করা না গেলে অপরাধ আরও বাড়বে বলছেন বিশ্লেষকরা। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। ঝালকাঠির বাজারে উঠতে শুরু করেছে ইলিশ সহ নানা জাতের মাছ। তবে অধিকাংশ মাছের দাম কমলেও তুলনামূলকভাবে ইলিশের দাম এখনও বেশি। শহরের বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন আলামিন তালুকদার। আলামিন, ইলিশের সরবরাহ ভালো থাকলেও দাম কেন বেশি, জানাবেন বিস্তারিত। ধন্যবাদ সাহাব। আপনি জানেন গেল 22 দিনের যে মাছ ধরার নিষেধাজ্ঞা সেটি কিন্তু গত 25 অক্টোবর মধ্যরাতে উঠে গেছে। এরপর কিন্তু জেলেরা সাগর এবং নদীতে মাছ ধরতে নেমেছেন। এ কারণে বাজারে ইলিশ সহ অন্যান্য মাছের সরবরাহ বেড়েছে। তবে ইলিশ সহ অন্যান্য মাছের সরবরাহ বাড়লেও কিন্তু অধিকাংশ মাছের দাম সপ্তাহের ব্যবধানে 20-30 টাকা কমেছে। কিন্তু ইলিশের দাম একটু আগের মতোই বিক্রি হচ্ছে, অর্থাৎ বাড়তি দামে ইলিশ বিক্রি হতে দেখা গেছে। আমি স্থানীয় যে মাছ ব্যবসায়ী তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে এখনই কিন্তু পুরোপুরি দমে ইলিশের সরবরাহ আসেনি। যে সমস্ত জেলেরা সাগরে মাছ ধরতে গেছেন তারা ফিরে আসতে কিন্তু আরো 1 সপ্তাহ সময় লাগবে। তখন বাজারে ভরপুর ইলিশের সরবরাহ থাকবে, তখন ইলিশের দাম কিছুটা কমবে। তো এই ইলিশের যে সরবরাহ রয়েছে এবং অন্যান্য মাছের সরবরাহ রয়েছে, সেই কারণে কিন্তু গেল 1 সপ্তাহের ব্যবধানে মাছ আজকের বাজারে 20 থেকে 30 টাকা অন্যান্য মাছ বিক্রি হতে দেখা গেছে। আজকের বাজারে সাহাব বিক্রি হচ্ছে এমন কিছু মাছের দাম আমি আপনার মাধ্যমে জানিয়ে দিচ্ছি। আজকের বাজারে পাঙাশ মাছ কিনতে পাওয়া যাচ্ছে 160 থেকে 180 টাকায়। এটি কিন্তু একেবারেই সহজলভ্য এবং এটি সবচেয়ে সাধারণ মানুষ বেশি ক্রয় করে থাকেন। এবং সিলভার কার্প সহ যে অন্যান্য কার্প জাতীয় মাছ আছে সে মাছের দামও কিন্তু 20-30 টাকা কমে আজকের বাজারে বিক্রি হচ্ছে 150 থেকে 180 টাকা। ব্রিগেড মাছ বিক্রি হচ্ছে 160 টাকা এবং রুই মাছের দামও কিন্তু 20-30 টাকা কমেছে, সেটিও বিক্রি হচ্ছে 260 থেকে 280 টাকা। কাতল মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 270 টাকা এবং শিং মাছ বিক্রি হচ্ছে 400 টাকা এবং অন্যান্য মাছের দাম আসলে কমে এসছে। এজন্য ক্রেতাদের মধ্যে একটি স্বস্তি লক্ষ্য করা গেছে এবং মাছ ব্যবসায়ীরা বলছেন যে আগামী কয়েকদিনের মধ্যে সাগর থেকে মাছ ধরা ট্রলার ফিরে আসলে তখন ইলিশ সহ অন্যান্য মাছের দাম আরো কমবে।
ঝালকাঠি থেকে এই ছিল আমার কাছে মাছ বাজার পরিস্থিতির সবশেষ। সাহাব। ঝালকাঠির মাছ বাজারে ইলিশ ও অন্যান্য মাছের দরদামের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আলামিন তালুকদার। মাগুরায় শুরু হয়েছে 5 দিনের ঐতিহ্যবাহী কাতাইনি পূজা। এ উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন তোরণ। পূজার বিস্তারিত জানাতে জামরুলতলা পূজা মন্দির থেকে যুক্ত হচ্ছেন বিশ্বজিৎ বাপি। এবং বাপ্পি, কাত্যায়নী পূজার বিভিন্ন আয়োজনে ও আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাবেন বিস্তারিত। সাহাব, আমরা এই মুহূর্তে আছি মাগুরা জামরুলতলা পূজা মন্দিরে। এটি শহরের একটি পূজা মন্দির, অন্যতম একটা পূজা মন্দির। তা আপনি একটু জানিয়ে রাখি যে সারা দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা হলেও মাগুরার মানুষের যে প্রধান উৎসব এই কাত্যায়নী পূজাকে তারা মনে করে, এবং এই কাত্যায়নী পূজা উপলক্ষে তাদের যত আনন্দ উৎসব সব থেকে বেশি হয়। তো মাগুরা জেলায় এবছর 92টি পূজা মন্দিরে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে শহরের যে 20টি পূজা মন্দির, এটা পূজা মন্দির মহা আড়ম্বরে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। এই পূজা উপলক্ষে শহরের বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জায়গায় বড় বড় তোরণ এবং আলোকসজ্জায় কিন্তু সজ্জিত হয়েছে। এক কথায় পুরো শহর কিন্তু বর্ণিল সাজে সেজে উঠেছে। তা আজ দুপুরের পর থেকেই যে কাত্যায়নী পূজার যে আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতাটা শুরু হবে। এর যে প্রস্তুতি শেষ পর্যায়ে যে প্রস্তুতিগুলো এখন কিন্তু নেওয়া হচ্ছে। তো 50 বছর আগে মাগুরার সতীশ মাঝি নাম করে একজন ব্যক্তি এই কাত্যায়নী পূজার কিন্তু শুরু করে। তারপর থেকেই এই মাগুরায় কিন্তু মহা আড়ম্বরে এই কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়। এবং এই কাত্যায়নী পূজার যে বিষয় বস্তু, এটা ব্রজবাসীগণ, গোপীগণ তারা শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য যে 1 মাস ধরে যে ব্রত করে, 1 মাস ধরে ব্রত করার পর ব্রহ্মা তাদের এই ব্রতই সন্তুষ্ট হয়ে তারা কিন্তু এই ব্রজবাসী গণকে তারা কিন্তু এই শ্রীকৃষ্ণের দর্শন করায়, এবং এই শ্রীকৃষ্ণের দর্শনের ফলেই তার থেকে এই কাত্যায়নী পূজা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। পূজার আরো যে বিস্তারিত সংবাদ আমরা পরে জানানোর চেষ্টা করব। তো এই ছিল মাগুরা জামরুলতলা যে পূজা মন্দির থেকে কাত্যায়নী পূজার সর্বশেষ। ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজার বিস্তারিত জানাতে মাগুরা থেকে যুক্ত ছিলেন বিশ্বজিৎ বাপি। মেঘনার তীব্র ভাঙনের কবলে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া। বিলীন হয়েছে হাজার হাজার একর আবাদি জমি, বসতবাড়ি ও গাছপালা সহ বিভিন্ন স্থাপনা। আতঙ্কে মেঘনা তীরের লাখো মানুষ। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নাসিম শুভর প্রতিবেদন। নোয়াখালীর হাতিয়ায় তীব্র হচ্ছে নদী ভাঙন। মেঘনার ভয়াবহ ভাঙনে এর মধ্যে ক্ষতিগ্রস্ত উপজেলার 40 কিলোমিটার এলাকা। প্রতিদিন বিলীন হচ্ছে হাট বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি সহ নানা স্থাপনা। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন দ্বীপটির লক্ষাধিক মানুষ। ঠাঁই নিয়েছেন নদী তীরবর্তী বিভিন্ন বেড়ি বাঁধে। পথে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। আমরা নদী ভাঙতে অস্তাহার হয়ে গেছি, এখন আর কিছু নেই। অনেক শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে, বাজার বিলীন হয়ে গেছে, স্কুল বিলীন হয়ে গেছে, মাদ্রাসা বিলীন হয়ে গেছে। আমি এখন আরএস স্কুলে গেছি, এটা ভাঙার কারণে এখানে পড়তে পারছি না। যেখানে গেছি ওই স্কুলটা ঠিকমতো পড়ালেখা হচ্ছে না। আমরা দেখতেছি কাজ কিছু করে এখান থেকে আবার হিরিক পরিবন্ধনে তাদের বস্তার সমস্যা, বলগেটের সমস্যা। বস্তা আইলে বলগেট আসে না, বলগেট আসলে বস্তা আসে না। বরাদ্দ এবং যে প্রকল্প এবং এই জিও ব্যাগ এবং টিকসই একটা ব্লকের ব্যবস্থা করা হোক। অন্তর্বর্তীকালীন সরকার আছে, সরকারের কাছে আমাদের দাবি এখানে জরুরি দ্রুত একটা স্থায়ী ব্লক বাঁধ নির্মাণ করা হোক। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে জিও টিউব ও জিও ব্যাগের প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। উক্ত ভাঙন কবলিত এলাকায় প্রতিরক্ষার জন্য আমরা আপৎকালীন জরুরি ব্যবস্থা হিসেবে অনেকগুলো জায়গায় চেয়ারম্যান ঘাট, আলামিন বাজার, ভূমিহীন বাজার, এসব বিভিন্ন স্থানে আপৎকালীন জরুরি কাজ বাস্তবায়ন করেছি এবং কিছু চলমান রয়েছে। স্থানীয়রা জানান, গত 2 দশকের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে চরঈশ্বর, নলচিরা, শুকচর, হরণী ও চানন্দি ইউনিয়নের বিভিন্ন এলাকা। ভাঙনে শুধু বসতভিটা ও কৃষি জমি নয়, হারিয়ে যাচ্ছে গাছপালাও। এতে হুমকিতে পড়েছে পরিবেশ। ভাঙন রোধে টেকসই ব্লক দিয়ে বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের।
নাসিম শুভ, এখন নোয়াখালী। ৪৭তম আসিয়ান সম্মেলন উপলক্ষে মালয়েশিয়া সফরে এসে দক্ষিণ পূর্বে এশিয়ার ৪ দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিরল খনিজ রপ্তানিতে চীনের কড়াকড়ি, বাণিজ্য ঘাটতি মোকাবেলা ও সরবরাহ সচল রাখতে দক্ষিণ পূর্ব এশীয় অংশীদারের সঙ্গে একাধিক চুক্তিতে স্বাক্ষর করেছেন তিনি। এর মধ্যে আছে মালয়েশিয়া ও কম্বোডিয়ার সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি এবং থাইল্যান্ডের সঙ্গে কাঠামোগত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর। বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, নতুন চুক্তি অনুসারে যুক্তরাষ্ট্রের 3টি দেশ থেকে আমদানি করা পণ্যের উপর 19% শুল্ক হার বহাল রাখবে। তবে কিছু পণ্যের ক্ষেত্রে এই শুল্ক ধীরে ধীরে শূন্যে নামিয়ে আনা হবে। এছাড়াও ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। আরও জানা গেছে, যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানি নিষিদ্ধ করছে না মালয়েশিয়া। বিরল খনিজের সরবরাহ ব্যবস্থা সচলে মালয়েশিয়া ও থাইল্যান্ড 2 দেশের সঙ্গে চুক্তি করেছেন ট্রাম্প। গাজার ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জিম্মিদের মরদেহ উদ্ধারে সহায়তা করতে মিশরের প্রতিনিধি দল ও আন্তর্জাতিক রেড ক্রসকে স্থানীয়দের সঙ্গে কাজ করার অনুমতি দিয়েছে ইসরায়েল। ট্রাম্পের প্রস্তাবে গাজার যে বিশেষ লাইন থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল, সেখানে উদ্ধার অভিযান চালাতে পারবে মিশর ও রেড ক্রস। এর আগে গাজায় ভারী যন্ত্রাংশ ও উদ্ধার সরঞ্জাম প্রবেশে বিধিনিষেধ জারি করে ইসরায়েল। সে নিষেধাজ্ঞা শিথিল না করলেও আপাতত মিশরের প্রতিনিধি ও রেড ক্রসকে উপত্যকায় মরদেহ উদ্ধার অভিযানে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে তারা। হামাসের হাতে জিম্মি ছাড়াও গাজার ধ্বংসস্তূপের নিচে এখনও আটকা পড়ে আছেন 9,000-এরও বেশি ফিলিস্তিনির মরদেহ। এদিকে রোববার সংবাদ সম্মেলনে গাজার মূল শহরের মেয়র অভিযোগ করেন, উপত্যকাটিতে পানি সরবরাহ সচল ও কূপ খননের জন্য 250 যানবাহন এবং 1000 টন সিমেন্ট প্রয়োজন হবে। শুধু যে কোনো স্থানে আঘাতেই সক্ষম নয়, সব ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে এমন পারমাণবিক শক্তিসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘোষণায় বিশ্বজুড়ে আলোড়ন তৈরি হয়েছে। এতদিন অসম্ভব বললেও এ ঘোষণার পর বিশেষজ্ঞরা বলছেন গেম চেঞ্জার হবে অস্ত্রটি। পাশাপাশি এটি চাপ বাড়াবে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপরও। অর্ণব প্রসাদের প্রতিবেদন। মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অব্যাহত হুমকি আর নিষেধাজ্ঞার মধ্যেও নিজেদের অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধে কাজ করে যাচ্ছে মস্কো। এবার সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরির দাবি করলেন পুতিন। অত্যাধুনিক পারমাণবিক শক্তিসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র বুরভেস্টনিকের সফল পরীক্ষা চালানোর দাবি রুশ প্রেসিডেন্টের। রোববার ইউক্রেন যুদ্ধে নিয়োজিত সামরিক কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকে অংশ নিয়ে তিনি জানান, রাশিয়া ছাড়া অন্য কারো কাছে নেই এই অস্ত্র। Я бы попросил начальника генерального штаба доложить еще об одном событии. Я так коротенько упомянул о нем в своем вступительном слове. Речь идет о... মস্কোর দাবি, বর্তমান ও ভবিষ্যৎ প্রতিরক্ষার জন্য অপ্রতিরোধ্য হবে 9M730 বুরভেস্টনিক। কত দূরের লক্ষ্যবস্তুকে এটি আঘাত করতে পারবে তার কোনো নির্দিষ্ট সীমা নেই। তার মানে যে কোনো পাল্লায় আঘাত হানতে সক্ষম এই মিসাইল প্রয়োজনে গতিপথ পরিবর্তন করেও শত্রুকে আক্রমণ করতে পারবে বলে দাবি রুশ প্রেসিডেন্টের। ন্যাটোর কাছে ক্ষেপণাস্ত্রটি SSC-X9 স্কাইফল নামে পরিচিত। অস্ত্রটিকে কিভাবে কাজে লাগানো যায় এবং এর ব্যবহার নিশ্চিতে প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুতের বিষয়ে রুশ সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে কথা বলেন পুতিন। তার কাছে ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষার বিষয়ে বিস্তারিত জানতে চান তিনি। Товарищ Верховный командующий, такое испытание было проведено 21 октября. Действительно, отличие его от предыдущих испытаний, что был осуществлен многочасовой полет ракеты, и в ходе которого она преодолела расстояние 2018 সালে বুরভেস্টনিক তৈরির ঘোষণা দেন পুতিন। এরপর থেকে এটি তৈরি অসম্ভব বলে দাবি করে আসছিলেন বিশেষজ্ঞরা। তবে ক্রুজ ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষার পর তারা বলেছেন মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকেও চ্যালেঞ্জ জানাবে এই পারমাণবিক ক্ষেপণাস্ত্র। Well, the Burevestnik is a game changer in that the missile, has been stated, the missile can go around anti-aircraft zones, around radar zones, and a missile that can go around, well, let's put it bluntly, American defensive networks.
7 বছর আগে ঘোষণা দিলেও মূলত 2001 সালে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি 1972 থেকে ওয়াশিংটন সরে আসার পর এবং ন্যাটো জোটকে সম্প্রসারিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের একের পর এক ক্ষেপণাস্ত্র তৈরির প্রতিক্রিয়া হিসেবে পুতিন অস্ত্রটি তৈরিতে মনোনিবেশ করেন। বিশ্বের মোট অস্ত্র ভাণ্ডারের প্রায় 87% মালিকানা দুই পরাশক্তি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট FAS এর তথ্যানুসারে বর্তমানে রুশ বাহিনীর কাছে আছে 5459টি পারমাণবিক ওয়ারহেড, আর যুক্তরাষ্ট্রের কাছে আছে 5177টি। এগুলো দিয়ে পৃথিবীকে কয়েকবার ধ্বংস করা যেতে পারে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। শেষ করছি এখন বাজার, তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। সাভারে ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ে রাতভর সংঘর্ষ, ভাঙচুর, আগুন, ক্যাম্পাসে ব্যাপক ধ্বংসযজ্ঞ, আহত 6, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী। ফার্মগেটে মেট্রোতে বেয়ারিং প্যাড প্রতিস্থাপন ও যাচাই চলমান, ব্যয় কমাতে গিয়ে MRT 1 ও 5 প্রকল্পে স্থবিরতা, গতি বাড়াতে জাইকার চিঠি। কার্গো ভিলেজ পুড়ে যাওয়ায় শাহজালালে উন্মুক্ত স্থানে আমদানি পণ্যের স্তূপ, খালাসে বাড়তি সময়ের ভোগান্তি। দীর্ঘ 2 দশক পর বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক আজ, মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা। এবং কুমিল্লায় কিশোর গ্যাং দৌরাত্ম্য, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, শিক্ষা প্রতিষ্ঠানে আতঙ্ক, সমন্বিত পদক্ষেপের আহ্বান। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।